যদি না থাকে মাছ ঘরে তাহলে এরকম করে নিরামিষ বানিয়ে নিন। মাঝে মাঝে সবাই বায়না ধরবে এরকম নিরামিষ খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। হয়তো থাম্বনেল দেখে সবাই বুঝতে পারছেন আজকে কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আজকে আমি করে দেখাবো নিরামিষ রান্না, তবে নিরামিষটা একদম পারফেক্ট হবে, রেস্টুরেন্টের স্টাইলে করে দেখাবো। এখানে নিরামিষ রান্না করার জন্য কিছু সবজি নিয়ে নিছি। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আর সবজিগুলো একটু বড় বড় করে রাখার চেষ্টা করবেন। এখানে আমি নিয়ে নিছি পটল। দেখেন এরকম করে কেটে নিছি। আর পটলের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো কিন্তু ফেলে দিবেন। পটলগুলো আমি এরকম করে কেটে কেটে নিছি। আর বিচিগুলো আমি ফেলে দিছি। পাকা বিচিগুলো ফেলে দিবেন। আর যেগুলো একটু কচি কচি সেগুলো কিন্তু অমনি রেখে দিছি, ওগুলোটা কিন্তু ফেলে দেয় নাই। আর এখন এখানে আমি নিয়ে নিছি কিছু আলু। এখানে আমি একটু ছোট সাইজের আলুটা নিয়ে নিছি, মানে বড়র থেকে একটু ছোট মিডিয়াম সাইজের আলুটা নিয়ে নিছি। সাথে নিয়ে নিছি বেগুন। আর বেগুনটা আমি এভাবে কেটে নিছি। বেগুনটার কালার কীভাবে সবুজ রেখে রান্না করবেন সেটা কিন্তু দেখিয়ে দিব আজকে। এখানে নিয়ে নিছি মিষ্টি কুমড়া, সাথে নিয়ে নিছি কিছু কাঁঠালের বিচি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। তবে আমার হাতের কাছে যেগুলো সবজি ছিল সেইগুলো সবজি দিয়ে আমি রান্নাটা করে নেব। আর সাথে নিয়ে নিচ্ছি কিছু মুসারির ডাউল। আর দেখেন ডাউলটা আমি হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি, একদম কিন্তু ফুললিভাবে সিদ্ধ করে নিই নাই। এই ডাউলটা দিলে দেখবেন যে রান্নাটা বেশি মজা লাগবে, নিরামিষ রান্নাটা। এই তো দেখেন একটা ডাউল অমনি রয়ে গেছে। এই ডাউলটার কিন্তু খোসাটা এড়ানো হয় নাই, তবে ডাউলটা আমি ফেলে দিলাম। এখন আমি রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। এরকম করে ডাউলটা সিদ্ধ করে নিতে হবে। রান্না করার জন্য চুলায় চলে এসেছি। যেহেতু লাস্টে আমি বাগার দেব সেই জন্য প্রথম পর্যায়ে একটু তেলটা কমিয়ে দিছি। জাস্ট শুধু মশলাগুলো কষিয়ে নিব, সেই জন্য অল্প তেল দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কেটে নিছি। আপনারা চাইলে একটু মোটা করেও কেটে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি লাল আর সবুজ কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো মতো একটু ভাজি ভাজি করে নিতে হবে। এখান থেকে কিছু কাঁচামরিচ আমি উঠিয়ে নিব। লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ কয়েকটা উঠিয়ে নিব, জাস্ট শুধু পরিবেশনের জন্য ইউজ করার সময় দিব, সেই জন্য উঠিয়ে নিব। তো মরিচ আমি উঠিয়ে নিছি, লাল সবুজ মরিচ উঠিয়ে নিছি কিছু। আর সাথে গরম পানি দিয়ে দিলাম। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানিটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব, সেই জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সবাই জানেন যে আমি সব রান্নাতে গরম পানি ইউজ করি। এখানে নিয়ে নিছি পেঁয়াজ বেটে নিছি, আর রসুন বেটে নিছি, জিরা বেটে নিছি। আমার কাছে মনে হয় পেঁয়াজ কাটার চেয়ে বাটা পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে। এতে করে ঝোলটাও গাঢ় হয় আর রান্নাটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এখানে হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ সবগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিব। আর একটু খেয়াল করবেন, নিরামিষ রান্না করার সময় ঝালটা একটু কমিয়ে দিয়ে রান্না করবেন, তাহলে বেশি ভাল লাগবে। নিরামিষে কিন্তু বেশি একটা ঝাল ভাল লাগে না। যেহেতু আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিছি সেই জন্য মরিচের গুঁড়ি কিন্তু অল্প পরিমাণ দিয়ে নিলাম। তো এইভাবে ঢাকনাটা ঢেকে ঢেকে মশলাটা একটু কষিয়ে নিলাম। নিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। আর আলুগুলোও দিয়ে দিব, কারণ এগুলো একটু বেশি শক্ত, সেই জন্য একটু আগে দিয়ে নিচ্ছি। এরকম করে মশলার সাথে মিক্সড করে দিলাম। আর একটু সময় আমি এভাবে রান্নাটা করে নিব। চুলা আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব কাঁঠালের বিচি আর আলুটা। ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এই তো দেখেন আমার কিন্তু কাঁঠালের বিচি আর আলুটা কষানো হয়ে গেছে। আমি এইভাবে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রান্নাটা করে নিলাম। একটু সময়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি লাউ, আর দিয়ে দিচ্ছি পটল। দেখতেই পারতেছেন আমি সবজিগুলো কতটা বড় বড় করে কেটে নিছি। আপনারা চাইলে ছোটও করতে পারেন, তবে নিরামিষে একটু বড় সবজি বেশি ভালো লাগে, সেজন্য এরকম সবজি দিয়ে নিছি। আর ডাউলটাও দিয়ে দিলাম সাথে সাথে। এখানে কিন্তু আমি বেগুন আর পুঁই শাক অ্যাড করি নাই, যেহেতু এখানে সবজির প্লেটে আমার পুঁই শাক আঠে নাই, সেজন্য কিন্তু ওইখানে রাখি নাই পুঁই শাক। পুঁই শাকও কিন্তু দিয়ে নেব। আমার বেলকুনি বাগানের একদম কচি পুঁই শাক উঠিয়ে নিছি, সেই জন্য পুঁই শাকটা দিব পরে।
তো এখন এইগুলো আমি একটু কষিয়ে নিব। আর বেগুন কিন্তু এখনও বাদ রয়ে গেছে, বেগুনটা কিন্তু এখনও দেই নাই। বেগুনটা এখন না দেওয়ার কারণ হচ্ছে বেগুনটা যদি তখন দিয়ে দিতাম বেগুনের কালারটা চেঞ্জ হয়ে যেত। আর এই যে দেখেন গরম পানি, যেহেতু পানিটা ফুটে উঠছে সেই পানিতে এখন আমি আবার বেগুন দিয়ে নিলাম। এতে করে সবুজ কালারটাও থেকে যাবে বেগুনের, আর কালো হয়ে যাবে না। দেখবেন রান্নার সময় বেগুনটা যদি পানি না ছাড়া মানে অল্প পানিতে দিয়ে দেন তাহলে বেগুনটা কালো হয়ে যাবে। এখানে পানিটা উঠে আসছে, তারপর আমি বেগুনটা দিয়ে নিলাম। এতে করে বেগুনের কালারটা সবুজই থাকবে, কালো হবে না। এই তো দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি এরকমভাবে কষিয়ে নিচ্ছি। সবগুলো সবজি কিন্তু ডাটো ডাটো রাখতে হবে, মানে ফুলিভাবে সিদ্ধ হবে, কিন্তু সবজিগুলো একদম গলে যাবে না, এরকম করে রাখতে হবে। তো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি, একটু হালকা ভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু সবগুলো সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন এই যে বেগুনের কালারটা কিন্তু এখনও সবুজই রয়ে গেছে, একটু কিন্তু কালো হয় নাই। একটু কালো হবে না এইভাবে বেগুনটা দিলে। এখানে আবার ফুটন্ত গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে নিচ্ছি। এখন রান্নাটা যে পর্যন্ত না হবে সে পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটা ঢেকে, যেহেতু লাস্টে আবার বাগার দিব সেই জন্য ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। এই তো দেখেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই সময় আপনারা কিন্তু পুঁই শাকটা দিয়ে নেবেন যদি পুঁই শাকটা একটু বাড়তি হয়ে থাকে। আর আমার পুঁই শাকগুলো একদম কচি, সেই জন্য আমি এখনো দেই নাই। এখানে দিয়ে দিচ্ছি কিছু জিরা, আর রসুনগুলো আগে দিয়ে নিলাম। রসুনটা আমি একটু শিলপাটায় থেতো করে নিছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আর দিয়ে নিব এখানে পেঁয়াজ কুচি, যেহেতু পেঁয়াজ আমি আগে ইউজ করছি সেই জন্য এখন পেঁয়াজটা কমিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজি ভাজি করে নিতে হবে, জাস্ট শুধু রসুনের কালারটা যেন একটু চেঞ্জ হয়ে যায়। রসুনটা একটু পুরা পুরা হলে, মানে একটু লালচে কালার হলে ফ্লেভারটা ভালো আসবে। তো দেখেন এই যে আমি কিন্তু তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে সাথে সাথে কিন্তু পুঁই শাকও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তরকারিটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু ডাল দেওয়া আছে তরকারির ঝোলটা বেশি গাঢ় হয়ে যাবে, সেই জন্য তরকারিটা হতে বেশি সময় লাগবে না। এই সময় আমি পুঁই শাকগুলো দিয়ে নিলাম, একদম কচি পুঁই শাক দেখে কিন্তু আমি লাস্টে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাগার দেওয়ার আগেও দিতে পারেন। এখন আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এত করে শাকের কালারটাও সবুজ থাকবে, আর শাক যদি বেশি সিদ্ধ করে ফেলান তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না। আর দেখেন এই যে আমার শাকের কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর এরকম সবুজ সবুজই থাকবে। শাক কিন্তু ফুল্লিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর ঝোলটা দেখেন কতটা গাঢ় হয়েছে, ডাউল যেহেতু এই জন্য ঝোলটা গাঢ় হয়ে গেছে। আর সবগুলো সবজি আমি নামিয়ে নিছি, আর এরকম করে রান্না করে নিছি, পরিবেশনও করে নিলাম। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো কীরকম ডাটো ডাটো আছে। এখানে মিষ্টি কুমড়া কিন্তু একদম গলে যায় নাই। এখানে আছে পটল, পটলটাও কিন্তু গলে যায় নাই, ডাটো ডাটো রয়ে গেছে। আর সাথে এই যে কাঁঠালের বিচিটাও কিন্তু ফুল্লিভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু গলে যায় নাই। আমি একটু হাত দা ভেঙে দেখাচ্ছি কীরকম গলে গেছে। এরকম নরম হবে কিন্তু একদম গলে যাবে না। সাথে একটু আলু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই তো ফুল্লিভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সাথে দেখিয়ে দিচ্ছি বেগুন। এই যে বেগুনের কালারটা কিন্তু সবুজ আছে, কিন্তু বেগুনটাও কিন্তু গলে যায় নাই। এরকম করে রান্নাটা করলে গলবে না। আর শাকের কালারটা দেখেন সবুজ সবুজ আছে, কিন্তু শাকটা কিন্তু ফুল্লিভাবে সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। প্রত্যেকটা সবজি আপনাদের দেখিয়ে দিলাম কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর সামনে এনে দেখিয়ে দিলাম কালারটা কত সুন্দর আসছে। কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে নিরামিষ সবজি রান্নাটা কীরকম হলো। তবে আজকের মধ্যে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।